শিক্ষার্থী বন্ধুরা একটু 10-20-25 সেকেন্ড একটু ওয়েট করে সবাই জয়েন করুক। আয়েশা সিদ্দিকা, জাবির আল মাহমুদ, আবু রায়হান, সাগর আহমেদ, মাহমুদ আশিক, মুসাম্মদ মাস্তুরা খাতুন, তানজিলা হাসান, তৌফিক ওমর নাফিস, শফিউল ইসলাম। হ্যাঁ, উজ্জ্বল ভাই গান গাচ্ছে ভাই। ওকে, দাও শুরু করি না কি বলো? মোটামুটি 2 মিনিট হয়ে গেল, স্টুডেন্টরা যা এসছে চলে এসছে। দাও ওটা একটু ভাঁজ করে রাখতে পারছো। আচ্ছা, একটু উজ্জ্বল ভাইয়ের ক্লাসে তো বেশ প্রবলেম হলো, এখন কি অবস্থা হয় একটু চেক করে নিই আমরা, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি কি অবস্থা সাউন্ডের। একটু দেখি ভাই, আমরা একটু সাউন্ডটা দেখো তো ভাই, ক্লিয়ার আছে কিনা। তানিম আহমেদ, হ্যাঁ ঠিক আছে, আমাদের সাউন্ড এখন কি অবস্থা হয় একটু চেক করে নিই আমরা। ওকে, সব ঠিক আছে। আচ্ছা শোনো ভাইয়া, তোমাদের একটু বলি, সেইটা হচ্ছে, আচ্ছা উজ্জ্বল ভাই বোধহয় কলম নিয়ে গেছে, কলমটা একটু নিয়ে আসো তো। একটু বলি ভাইয়া তোমাদের, সেইটা হচ্ছে শোনো, আমি তোমাদেরকে মানে এখনো তো অধ্যায়ের অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, আমি তোমাদের যতটুকু হোমওয়ার্ক দিচ্ছি, যতটুকু করতে বলছি ততটুকুই করো ভাইয়া, বুঝছো? আমি দেখলাম তোমার অনেকে বন্ধনী ক্রম, ভ্যাসপার তত্ত্ব, সেখান থেকে মুক্ত জোর ইলেকট্রন বের করা, এগুলো থেকে প্রবলেম তোমরা গ্রুপে পোস্ট দিয়েছো, আমি অবশ্যই অ্যাপ্রুভ করি নাই। ওকে, আমি তোমাদের গতদিন পড়া দিয়েছিলাম শুধুমাত্র যে আমরা যে এই যে কোনো একটা যৌগ, সেই যৌগটা কোন সংকর অরবিটাল তৈরির মাধ্যমে গঠিত হয় সেইটা তোমরা বের করবে, এটুকুই পড়া ছিল। ওকে, আজকে আমরা সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো, ডিটেলস কথা বলবো, কিন্তু তোমরা এর ভিতরের অনেক পড়াগুলো গ্রুপে পোস্ট দিয়েছো, ওগুলো কিন্তু এখনো করিনি ভাই, একটু আস্তে আস্তে আসতে হবে। হ্যাঁ, একবারে আসতে চাইলে তো হবে না। ওকে, আচ্ছা দেখো তাহলে গতদিন আমরা কোন একটা যৌগের সংকরণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি, এবং গতদিন আমরা লিখে নিয়েছিলাম যে কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনগুলো আসলে কেমন হবে। ওকে, কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠনগুলো কেমন হবে এইটা আমরা দেখেছি, তাই তো? এখন দেখো ভাই তোমরা একটু, আমরা আজকে জ্যামিতিক গঠন নিয়েও কথা বলবো বিস্তারিত। সেইটা হচ্ছে একটু দেখো তোমরা, এই যে অ্যামোনিয়াম, ফসফরাস অক্সিক্লোরাইড, তারপর মনে করো অ্যামোনিয়া, এরপর H2O। খেয়াল করো ভাইয়া, আমরা যে যৌগ 4টা আমি লিখেছি প্রত্যেকটা যৌগের সংকরণই কিন্তু sp3, তাই না? ওই যে সূত্র দিয়ে গতদিন করেছি আমরা, x = হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই সূত্র দিয়ে তোমরা x এর মানগুলো বের করে দেখবা যে প্রত্যেকটা যৌগের সংকরই কিন্তু sp3।
তাহলে প্রত্যেকটা যৌগের সংকরণ যদি sp3 হয়, কিন্তু প্রত্যেকটা যৌগের সংকরণ sp3 হলেও প্রত্যেকটা যৌগের জ্যামিতিক গঠন কিন্তু চতুস্তলকীয় নয়। আমি বলেছি যে সংকরণ থেকে তাদের জ্যামিতিক গঠনগুলো শুধুমাত্র সেই সকল যৌগের ক্ষেত্রে মিলবে যাদের কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না। হ্যাঁ নিশাত, তাসনিম, নেহা তোমরা পরীক্ষার কথা বলছো। আচ্ছা ভাই আমি বিষয়টা একটু ভেবে দেখব, ঠিক আছে। ভাইয়া হাইব্রিডাইজেশন আয়নে একটু প্রবলেম হচ্ছে, একটু সলভ করলে ভালো হতো ভাইয়া। সেটা কোনগুলো প্রবলেম সেটা তো ভাই তোমাদের গ্রুপে শুভ, সেগুলো তো ভাই গ্রুপে পোস্ট দিতে হবে কি, ঠিক আছে। সেটা গ্রুপে পোস্ট দিতে হবে যে এই যৌগটা আমি বের করতে পারতেছি না, এটাতে প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমি তোমাদের সলভ করে দেবো। হ্যাঁ তুমি মনে মনে এখন বলে থাকো আয়নে প্রবলেম হচ্ছে, তাহলে তো ভাই বোঝা কঠিন। ওকে, তো দেখো একটু, এই যেমন এই আয়নটা আমরা, তাহলে এক্স ইজিক্যাল টু সূত্রের হাফ, নাইট্রোজেনের বহিস্থ স্তর ইলেকট্রন আছে 5টা, এর সাথে একযোজী পরমাণু আছে 4টা, ক্যাটায়ন ধনাত্মক চার্জ একটা আছে, ধনাত্মক চার্জ থাকলে সেটা বিয়োগ করতে হবে। এই যে 5 4 9 এক বাদ দিলে 8 হয়, আর সূত্রের হাফ আছে তাহলে 4, আর এক্স এর মান যদি 4 হয় তাহলে সংকরণটা হবে sp3, সুতরাং এটা sp3। এই তো আয়নের সাথে তেমন কোনো জিনিস নাই ভাই, যদি পজিটিভ আয়ন থাকে তাহলে ওটা বিয়োগ করতে হবে, নেগেটিভ আয়ন থাকলে ওইটা যোগ করতে হবে। আর যে উদাহরণগুলোতে তোমাদের প্রবলেম হবে ভাইয়া সেগুলো গ্রুপে পোস্ট দিতে হবে, যেগুলো আমি পারিনি সেগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে যে 4টা আয়ন বা যৌগ লিখেছি সবার সংকরণই sp3, তবে সবার সংকরণ sp3 হলেও সবার জ্যামিতিক গঠন কিন্তু চতুস্তলকীয় নয়। যেটা বলছিলাম গত ক্লাসে আমরা বলেছি যে সংকরণ থেকে তার জ্যামিতিক গঠনগুলো সব যৌগের ক্ষেত্রে মিলবে না, মিলবে শুধু সেই সব যৌগের ক্ষেত্রে লাবণী লিখছে ভাইয়া অ্যামোনিয়া আয়ন, অ্যামোনিয়া আয়ন তো না, এটা অ্যামোনিয়াম আয়ন। আয়নের ইলেকট্রন কেমনে কাউন্ট করতে হবে ভাই একটু বলেন প্লিজ। এখানকার নাইট্রোজেন, এই যে দেখো এটা নাইট্রোজেন 7, 1s2 2s2 2p3, এই যে কেন্দ্র মৌল নাইট্রোজেন, তার বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে 5টা, তাহলে x ইজিক্যাল টু সূত্রের হাফ, বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 5টা, তার সাথে একযোজী পরমাণু কয়টা 4টা, ক্যাটায়ন থাকলে সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে, একটা ধনাত্মক চার্জ বিয়োগ করলাম, তাহলে 5 4 9 একটা বিয়োগ করলে কত 8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে x এর মান 4 বের হইছে কি, ঠিক আছে। কি ঠিক আছে লাবণী, বুঝতে পেরেছো ভাইয়া? এভাবেই বের করবো। আয়নের সাথে তো কেন্দ্র মৌলের সম্পর্ক নাই, কেন্দ্র মৌল যেটা সেটা ইলেকট্রন বিন্যাস করে দেখবা বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে, জাস্ট সেই ইলেকট্রনটা এখানে ধরবা, এরপর ওর সাথে একযোজী পরমাণু করে সেটা যোগ করবা, যদি পজিটিভ চার্জ থাকে সেটা বিয়োগ করবা, আর নেগেটিভ চার্জ থাকলে যোগ করবা, তাহলেই হয়ে যাবে। ওকে আচ্ছা, তাহলে এই যে দেখো যেটা আমি বলছিলাম, ওকে যেটা আমি বলছিলাম ভাইয়া তোমাদের যে সবকটা যৌগের এখানে যে 4টা যৌগ আছে, 4টা যৌগের সংকরণই হচ্ছে sp3, কিন্তু 4টা যৌগের সংকরণ sp3 হলেও 4টা যৌগের কিন্তু জ্যামিতিক গঠন চতুস্তলকীয় না, এর চতুস্তলকীয় কিন্তু এর চতুস্তলকীয় নয়, এর চতুস্তলকীয় নয়। বলবো কেন হচ্ছে ভাইয়া, আমি গতদিন যে লিখে দিয়েছি যে কেমন সংকরণ হলে তার জ্যামিতিক গঠন আসলে কেমন হবে, এইটা শুধুমাত্র সেই সব যৌগের ক্ষেত্রে মিলবে যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে না। এখানে অ্যামোনিয়ামের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, ফসফরাস অক্সিক্লোরাইডের কেন্দ্র মৌলের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, পানির 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে। যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে তাদের মানে সংকরণ থেকে তুমি 100% জ্যামিতিক গঠন নির্ণয় করতে পারবা না। কোন যৌগের জ্যামিতিক গঠন শুধুমাত্র
তার মানে কেন্দ্র মৌলের সংকরণের উপর নির্ভর করে না, সেই কেন্দ্র মৌলের যে মুক্তজোর ইলেকট্রন থাকে সেটার উপরে নির্ভর করে। এবং এইটা ব্যাখ্যা করার জন্য একটা তত্ত্ব আছে যাকে আমরা ভ্যাসপার তত্ত্ব বলে থাকি। ভ্যাসপার তত্ত্ব, ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এই তত্ত্বটা হচ্ছে এরকম, তুমি তোমার পাড়াতে মনে করো দুইজন ব্যক্তি আছে, দুইজনেরই কোনো কাজ নাই, দুইজনই হলো অকাজের, কোনো কাজ নাই, দেখবা ওদের মধ্যে কিন্তু বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, ঝামেলা সবচেয়ে বেশি হবে, কাজ নাই যে। তো দুইজন ব্যক্তি আছে, দুইজনেরই কাজ নাই, ফলে তাদের মধ্যে বিকর্ষণটা বেশি হবে। তো দুইজনের মধ্যে মনে করো একজনের কাজ আছে আর একজন, মানে একজন কাজের মানুষ আর একজন বেকার, তাদের কিন্তু বিকর্ষণ কিছুটা কম হবে। আর সবচেয়ে বিকর্ষণ কম হবে যাদের দুইজনই যদি কাজের মানুষ হয়। এটাই হলো ভ্যাসপার তত্ত্ব, যে কোনো যৌগের কেন্দ্র মৌলে যত বেশি মুক্তজোর ইলেকট্রন থাকবে, এই মুক্তজোর ইলেকট্রনগুলো পরস্পরকে তত বেশি বিকর্ষণ করবে। বিকর্ষণ যত বেশি হবে আকৃতি তত বেশি বিকৃতি হয়ে যাবে। এবং এই তত্ত্বের সারাংশ হচ্ছে লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি। অর্থাৎ কেন্দ্র মৌলে যদি মিনিমাম দুইটা মুক্তজোর ইলেকট্রন থাকে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হবে। যদি একটা লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে তার সাথে বিকর্ষণ হবে কার? বন্ড পেয়ারের, মানে বন্ধনে অংশ নিয়েছে এরকম ইলেকট্রনের, তাহলে তার বিকর্ষণ কিছুটা এটার চেয়ে কম হবে, সবচেয়ে কম হবে বন্ড পেয়ার বিকর্ষণ। ওকে, এইটাই হলো আমাদের ভ্যাসপার তত্ত্বের মূল কনসেপ্ট। তো আমরা আজকে জানবো যে কয়টা মুক্তজোর ইলেকট্রন থাকলে ও লাবণী লিখেছো ভাইয়া আজ কলেজের এক্সামে পড়েছিল অ্যামোনিয়াম আয়নে কয়টি ইলেকট্রন রয়েছে। ও এইটা তো আলাদা জিনিস ভাইয়া, এই যে অ্যামোনিয়াম, এটা গুণগত রসায়নে পড়ানো হয়েছিল, দেখবা গুণগত রসায়নে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসোস্টার, ওই জায়গায় পড়ানো হয়েছিল এই যে অ্যামোনিয়াম আয়ন। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা, হাইড্রোজেনের ইলেকট্রন তোমরা জানো 4টা, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে দেখো নাইট্রোজেন, আমরা কি বললাম, নাইট্রোজেনের ইলেকট্রন আছে কয়টা? 7টা। আর হাইড্রোজেনের আছে কয়টা? 1টা। তাহলে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন আছে। এই তোমরা এই যোগের সমস্যা, এই ওই যোগের সমস্যা লিখছো, এইভাবে বিচ্ছিন্ন ভাবে যদি তোমরা কমেন্ট করো ভাইয়া, তাহলে তো আমি তোমাদের সলভ দিতে পারবো না। আমি তোমাদের গত ক্লাসে বলেছি যার যেটা প্রবলেমে গ্রুপে পোস্ট দিয়ে রাখবা, গ্রুপে পোস্ট দিলে আমি গ্রুপটা অ্যাপ্রুভ করবো, পোস্টগুলো সবাই দেখে রাখবে যে কোনটা কোনটা প্রবলেম হচ্ছে, সেগুলো আমি ক্লাসে এসে সলভ করব। তোমরা যে প্রবলেমগুলো দেখাইছো তার একটা এখন আমি পড়াইনি, সেই প্রবলেমগুলো দিয়ে রাখছো। এখন এই যে বিচ্ছিন্নভাবে লিখতেছো এই যোগের প্রবলেম, ওই যোগের প্রবলেম, তাহলে এভাবে কি প্রবলেম সলভ করা যায় ভাইয়া? বলো দেখি। ঠিক আছে, এভাবে কি প্রবলেম সলভ করা যায়? তা তো ক্লাসে বিশৃঙ্খলা শুরু হবে। যেহেতু অফলাইন ক্লাস হলে কোনো প্রবলেম হয় না ভাইয়া, যে যেটা বলবার সঙ্গে সঙ্গে দেখালাম, বাট অনলাইন ক্লাসে যদি তোমরা এভাবে বিচ্ছিন্নভাবে প্রবলেম বলো তাহলে তোমাদের ক্লাস করতে বিরক্ত লাগবে। ওকে, এই যে নাতাশা, ভ্যাসপারের ফুল ফর্ম তোমাদের কনসেপ্ট বুকের মধ্যে লেখা আছে, ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, যোজ্যতা স্তরের ইলেকট্রন বিকর্ষণ তত্ত্ব। যেটা বলছিলাম, দেখো নাইট্রোজেনের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন আছে 7টা, কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের 4টা হাইড্রোজেন, তাহলে 7 4 11, আর পজিটিভ চার্জ একটা মানকে একটি ইলেকট্রন ধরে নাও ত্যাগ করেছে, তার মানে -1, তাহলে কত হচ্ছে? 10। তার মানে এই আয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এইটা আমরা গুণগত রসায়ন চ্যাপ্টার আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন এটা যখন করেছিলাম তখন আমরা এটা দেখেছিলাম। ঠিক আছে, ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, যার কাছে যে বই আছে সে বইয়ে দেখবা এগুলোর পূর্ণ রূপ দেওয়া আছে ভাই, এটা দেওয়া আছে ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, অর্থাৎ বাংলা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিকর্ষণ তত্ত্ব। ওকে, তোমরা যদি এভাবে ভাইয়া বিক্ষিপ্তভাবে এই যে কমেন্ট করো, বিক্ষিপ্তভাবে প্রবলেমগুলো দেখাও, তাহলে ক্লাস করে এনজয় করতে পারবা না। কারণ এক একটা টপিক পড়ানোর সময় তোমরা দেখো এক একটা কমেন্ট করতেছো, তোমরা এক একটা যৌগ লিখতেছো। তো আমি যখন দেখলাম যে তোমরা গ্রুপে কোনো পোস্ট দাও নেই, তাহলে আমি ধরেই নিয়েছি তোমাদের সংকরণ করতে গিয়ে কোনো যৌগের প্রবলেম হয়নি। ফলে এখন তোমরা এই যে বিভিন্ন যৌগগুলো লিখছো ভাইয়া, যেমন একজন লিখছো ClO4-, এগুলো তো কমেন্টে লিখলেই হতো রে ভাই,
ক্লোরিনের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টা, হাফ ক্লোরিনের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টা, এখানে একযোজী কোনো পরমাণু যুক্ত নাই, একটা অ্যানায়ন আছে, ওটা যোগ করতে হবে। তাহলে 7 × 8, 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, আর 4 হলে কি হবে sp3। ওকে, আমার কথা কি ভাই বুঝতে পারছো? এটা মাথায় রাখতে হবে তোমাদের যে এটা অনলাইন ক্লাস, এখানে যদি আমরা নিয়ম মেনটেন করে পড়ালেখা না করি তাহলে পড়াটাকে তোমরা এনজয় করতে পারবা না। টিচার যেভাবে বলে সেইভাবে কাজটা করতে হবে। ঠিক আছে, এই জন্য ভাই যা প্রবলেম হয়, আমি আজকে হোমওয়ার্ক দিলাম, এটার এই জাস্ট হোমওয়ার্ক যতটুকু ততটুকুই দেখবা, যেগুলো প্রবলেম হবে আগামী ক্লাসে আগেই তোমরা গ্রুপে পোস্ট দিয়ে দিবা, আমি ওগুলো দেখবো, খাতায় লিখে নিব, যেগুলো স্টুডেন্টদের প্রবলেম পরের ক্লাসে সেগুলো আমি সলভ দিব। তাছাড়া আমি ক্লাস নিব না সবসময় তোমাদের শুধু কমেন্ট দেখবো, ভাই বলো তাহলে কোনটা হবে? এই জন্য অবশ্যই তোমাকে গ্রুপে পোস্ট দিয়ে রাখতে হবে। তো যাক, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো যৌগের সংকরণ sp3 হলেও সবগুলো যৌগের জ্যামিতিক গঠন চতুস্তলকীয় হচ্ছে না, কারণ কোন যৌগের জ্যামিতিক গঠন শুধুমাত্র তার কেন্দ্রীয় পরমাণুর সংকরণের উপর নির্ভর করে না, তাদের মুক্তজোড় ইলেকট্রনের উপরে নির্ভর করে। এবং মূল কনসেপ্টটা কি, যে মুক্তজোড় ইলেকট্রন কেন্দ্রীয় মৌল যত বেশি থাকবে তাদের মধ্যে বিকর্ষণ তত বেশি হবে। এই যে লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, এর চেয়ে কম হবে যদি মুক্তজোড় ইলেকট্রন একটা থাকে তার সাথে, তাহলে কি হবে বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণ যদি হয় তার বিকৃতি কিছুটা কম হবে, আর সবচেয়ে কম বিকৃতি হবে বন্ড পেয়ার বিকর্ষণ। অর্থাৎ যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে তাহলে তার বিকর্ষণটা সবচেয়ে কম হবে। এইটা হচ্ছে আমাদের ভ্যাসপার তত্ত্বের মূল তত্ত্ব। এখন আমাদেরকে জানতে হবে কয়টা মুক্তজোড় ইলেকট্রন থাকলে তার জ্যামিতিক গঠনগুলো কেমন হবে, এইটা আমাদেরকে জানতে হবে। তার আগে অবশ্যই আমরা কোন একটা যৌগের মুক্তজোড় ইলেকট্রন কি করে বের করব সেটা শিখতে হবে। আমি এখন যে কাজটা করব, কোন যৌগের মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে কি করে বের করা যায়, এটা এখন আমরা শিখবো। আমি তোমাদের বলেছিলাম তুমি কোন একটা যৌগের দিকে তাকায় বলে দিতে পারবা তার মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। এখন আমরা এটাই দেখব যে কোন যৌগের মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো আমি তোমাদের মুক্তজোড় ইলেকট্রন বের করার একটা সূত্র আছে, সেটা হলো এল মানে লন পেয়ার ইলেকট্রন ইজিক্যাল টু x - m - d। তবে এটা আমি আপাতত তোমাদের শেখাচ্ছি না, এটা পরে শিখবা। এই সূত্র না শিখেও তোমরা বলে দিতে পারো যে কোন যৌগের কেন্দ্রীয় মৌলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে, কোন যৌগের কেন্দ্রীয় মৌলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। ওকে, তাহলে খুব সহজে তোমরা বলতে পারবা যে কোন যৌগের মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। ওকে, দেখো তাহলে একটু তোমরা, সেইটা হলো মনে করো সবগুলা যৌগের সংকরণ হলো আমাদের sp3। মাথায় রাখবা তোমরা, খুব চমৎকার একটা সূত্র। দেখো কোন একটা যৌগের সংকরণ যেটা হবে, কোন একটা যৌগের সংকরণে যতগুলো অরবিটাল অংশ নিবে, কোন একটা যৌগের সংকরণে যতগুলো অরবিটাল অংশ নিবে, এখানে দেখো সবগুলাই তো sp3। তোমাদের গতদিন যে সূত্রটা আমি করিয়েছি সেই সূত্রতে তোমার সহজেই বের করে ফেলতে পারবা কোন যৌগের সংকরণ কি। তো কোন যৌগের সংকরণ করার পর সংকরণে যতটা অরবিটাল অংশ নিবে, দেখো তো সংকরণে কয়টা অরবিটাল অংশ নিয়েছে, 4টা। দেখো 3টা p আর একটা s। সংকরণে যতটা অরবিটাল অংশ নিবে অর্থাৎ x এর মান যত হবে, x এর মান অত মানেই তো বুঝতে পারছো তোমরা যে সংকরণে অতটা অরবিটাল অংশ নিয়েছে। তাহলে কেন্দ্রীয় মৌলের সাথে যদি ততটা পরমাণুই যুক্ত থাকে তাহলে বুঝবা সেখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। আমি আবারও বলছি, x এর মান যত হবে অর্থাৎ সংকরণে যতটা অরবিটাল অংশ নিবে, x এর মান যত হবে অর্থাৎ সংকরণে যতটা অরবিটাল অংশ নিবে,
কে? হ্যাঁ সাব্বির, হ্যাঁ তুমি তো দিলাম তো, তোমাকে পাঠাই দিছি দেখো। ও তাহলে আজকে কালকে পাঠানো, কালকে দিও, ঠিক আছে? হ্যাঁ কোন কাগজ? 130? ও ওদের কুরিয়ারে। ও তাহলে তো আমার নাম্বারটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি কি অফিস থেকে বই নিয়ে গেছো কি? এখন খাইছে তো না, নেই নাম্বার, ওকে ফোন দিবে না, কুরিয়ার থেকে ফোন দেওয়া লাগবে তো। ওকে কুরিয়ারে বলো দিই কালকে দিবে কিনা, তুমি উঠকাস আমার সাথে কথা বলে যাবে না যে আঙ্কেল এটা নাই। আচ্ছা ও নিয়ে আসো তো জনি। এই নাম্বারে আসো, দেখেন নাম্বার দাঁড়াও। ছেলে পেলে বুদ্ধি সুদ্ধি এত কম হলে হয়, এখান থেকে চলে যাওয়ার সময় আমাকে ফোন দিয়ে যাবে না। সে তো এখানে যাবে তো, নাম্বার নেই, ওকে তো অনেকক্ষণ পাঠাইছি আমি। ফোন দিয়ে বলো তো, নাম্বার পাঠাই দেওয়া আছে নাম্বার, ওই নাম্বার ফোন দিয়ে ছেলেটার নাম জেনে নাকি বলো, নাম্বার বলো। হ্যাঁ ওকে ওই নাম্বারই তো দিছি আমি, গাধার মতো দেখি। বলো আমি পাঠিয়ে দিছি ওর নাম্বার, বলো নাম্বার পাঠিয়ে দিচ্ছি, নাম্বার কথা বলে দিতে বলো, ঠিক আছে? ওকে সরি ভাই, একটা স্টুডেন্ট কয়েছে বই পাঠাচ্ছিল তো এই কারণে। আচ্ছা প্লিজ দেখো, যেটা আমি বলছিলাম যে এক্স এর মান যত হবে, খুব গুরুত্ব দিয়ে শোনো তোমরা, এক্স এর মান যত হবে, এক্স এর মান যত হবে অর্থাৎ সংকরণে যতটা অরবিটাল অংশ নিবে, কেন্দ্র পরমাণুর সাথে যদি ততটা পরমাণু যুক্ত থাকে, সেটা আয়ন হোক আর অণু হোক না কেন, কেন্দ্র পরমাণুর সাথে যদি ততটা পরমাণু যুক্ত থাকে, তাহলে বুঝবা যে ওখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। এখানে দেখো এক্স, এই যৌগের এই আয়নের এক্স এর মান কত? 4, অর্থাৎ সংকরণে 4টা অরবিটাল অংশ নিয়েছে, তাহলে কেন্দ্র মৌলের সাথে 4টা থাকা উচিত, এখানে 4টাই আছে, অতএব এই আয়নের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। এখানেও খেয়াল করো, এরও সংকরণ sp3, তার মানে কেন্দ্র মৌলের সাথে 4টা পরমাণু যুক্ত থাকা উচিত, 4টাই আছে, সেটা এক যোজক আর দ্বিযোজক তোমার দেখার দরকার নাই, 4টাই আছে। এই যে দেখো কেন্দ্র মৌলের সাথে এই যে 1 আর 3 এ 4, সুতরাং এর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। এরও সংকরণ sp3, তাহলে কেন্দ্র মৌলের সাথে 4টা থাকা উচিত, আছে কটা? 3টা, অতএব এর একটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। অর্থাৎ কেন্দ্র মৌলের সাথে সংকরণে যতটা অরবিটাল অংশ নেয়, অর্থাৎ এক্স এর মান যত হবে, কেন্দ্র মৌলের সাথে ততটাই পরমাণু যুক্ত থাকতে হবে। এর থেকে যতটা কম পরমাণু যুক্ত থাকবে, বুঝবা মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে। যেমন sp3 সংকরণ, পানিরও সংকরণ sp3, পানির সংকরণ sp3, তাহলে কেন্দ্র মৌলের সাথে থাকা উচিত 4টা পরমাণু যুক্ত, বাট আছে কয়টা? 2টা, তার মানে মুক্ত জোর, জোর কিন্তু মুক্ত জোর বা নিঃসঙ্গ জোর, 2টা মিলে কিন্তু একটা জোর, তার মানে মুক্তজোড় ইলেকট্রন 2টা থাকবে। তাই পানির মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 2টা। তোমরা আমাকে একটু প্লিজ বলো, এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ জানাও একটু। আচ্ছা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো আমার এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো কিনা। যেমন আমি আরো দু একটা উদাহরণ তোমাদের দিতে পারি ভাই, আমি আরো তোমাদের বই থেকে নিচ্ছি, নিয়ে কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে আরো বিষয়টা তোমরা ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে XeOF2, XeOF2, ধরো এই যৌগটার, আচ্ছা কমেন্ট কি আসতেছে না নাকি, নাকি তোমার কমেন্ট করছো না, কোনটা ভাই? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না।
আচ্ছা, আর লিখেছো আরেকবার ভাই, আরেকবার বলেন প্লিজ। ওকে, আমি আরো উদাহরণ দিচ্ছি ভাই, টেনশন নাই। ক্লিয়ার ভাই? অর্ধেক বলতেই বুঝে যায়। আচ্ছা আচ্ছা, ওকে, আমি আরো দেখবো। তোমরা না বোঝা পর্যন্ত বললাম যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো না। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি ভাই একটু কয়েকদিন থেকে নেটের খুব প্রবলেম থাকছে। স্যার আবার বুঝাই দেন। ওকে ভাই, আমি আবার বুঝাচ্ছি। দেখো এই উদাহরণটা দেখো তোমরা, এখানে x = হাফ, তাই না? এই যে জেনন, কেন্দ্র মৌল, জেননের বৈশিষ্ট্য স্তরে আমরা সবাই জানি 8টা ইলেকট্রন আছে, এর সাথে একযোজী পরমাণু আছে 2টা। তাহলে আর অক্সিজেনটা তোমাকে যোগ করতে হবে না, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিযোজী। ওকে, স্বাভাবিক ভাই, কেউ বুঝবে কেউ ধীরে বুঝবে, কোনো টেনশন নাই। 8 আর 2 10, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে x এর মান যেহেতু 5, তার মানে বুঝতেই পারছি সংকরণ হবে sp3d। কি ঠিক আছে? sp3d। তার মানে x এর মান যেহেতু 5, তার মানে কেন্দ্র মৌলের সাথে 5টা পরমাণু যুক্ত থাকা উচিত, কিন্তু কেন্দ্র মৌলের সাথে যুক্ত আছে 2 1 3টা, তার মানে আরো 2টা কম আছে। তার মানে এই যৌগের কেন্দ্র মৌলে মুক্ত জোড় ইলেকট্রন আছে 2টা। অর্থাৎ আমি আবারও বলছি, সংকরণে যতটা অরবিটাল অংশ নিবে, মানে x এর মান যত হবে, এই যে 3 1 4 1 5, কেন্দ্র মৌলের সাথে যদি ততটা পরমাণু যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে সেখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। আর তার চেয়ে যতটা কম পরমাণু যুক্ত থাকবে, বুঝতে হবে মুক্ত জোড় ইলেকট্রন ততটাই আছে। যেমন এই উদাহরণে আমরা দেখলাম যে কেন্দ্র মৌলের x এর মান 5 বের হয়েছে, তার মানে কেন্দ্র মৌলের সাথে 5টা পরমাণু যুক্ত থাকা উচিত, অথচ যুক্ত আছে 3টা। অতএব এই যৌগের মুক্ত জোড় ইলেকট্রন আছে 2টা। হ্যাঁ না তৌফিক ওমর নাফিস, 2 জোড়া না ভাইয়া, 2টাই বলতে হবে, 2 জোড়া বলা যাবে না। আমি নামই যে বলেছি মুক্ত জোড়, মানে জোড় কয়টা? জোড় হচ্ছে 2টা। তুমি যখন 2 জোড়া বলবা, তার মানে মুক্ত জোড় ইলেকট্রন 4টা হয়ে যাচ্ছে। 1 জোড়া মানে 2টা না। আমি নাম যে বলেছি মুক্ত জোড় কয়টা, যদি বলতাম মুক্ত ইলেকট্রন কয়টা, তাহলে তুমি 2 জোড়া বলতা, কিন্তু আমি মুক্ত জোড় বলেই দিছি, জোড় মানে জোড় কয়টা। আচ্ছা প্লিজ এইবার ক্লিয়ার ভাইয়া রবে। আচ্ছা প্লিজ, থ্যাংক ইউ রিস্তা মজুমদার ভাইয়া। আজকে নেটের প্রবলেম হচ্ছে অনেক, হ্যাঁ একটু কয়েকদিন থেকেই হচ্ছে ভাইয়া। প্লিজ তোমরা একটু, না বেশি থাকবে না, ওই কয়টা থাকবে, বেশি থাকবে না প্লিজ। তোমরা আমি যে কথাটা বুঝালাম, শোনো, তোমাদের প্রবলেম হচ্ছে কি, তোমরা যা বোঝা দরকার তোমাদের এই বয়সে বা একটা টপিকস পড়ার সময় যা যেটুকু বোঝা দরকার, তোমরা সব সময় চেষ্টা করো কিছু কিছু স্টুডেন্ট তার চেয়ে বেশি বুঝতে গেলেই প্রবলেম হবে আসলে। ওকে, আমি খুব সহজ করে বললাম যে x এর যে মান কেন্দ্র মৌলের সাথে ততটা পরমাণু যদি যুক্ত থাকে, তাহলে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। তার চেয়ে যতটা কম থাকবে মুক্ত, তার চেয়ে বেশি কেন থাকবে আবার? এইবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি এখন একটা উদাহরণ দিব। থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল্লাহ বাতিন লিখেছো ফুল ক্লিয়ার না। আচ্ছা তুমি, আচ্ছা ঠিক আছে, আমি আরো উদাহরণ দিচ্ছি ভাই। শামসুজ্জোহাইব নাজির, জি ভাইয়া নির্ভেজাল কথা। ওকে, দেখো একটু আমরা একটু উদাহরণ দিই। SF4, কেউ কনসেপ্ট বুক দেখবা না ভাই, দেখে উত্তর দিলে কিন্তু তোমারই ক্ষতি। এটার কেন্দ্র মৌলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? 2 3, কোন মুক্ত জোড় ইলেকট্রন নেই। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা, এই যৌগের কেন্দ্র মৌলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? হ্যাঁ নাইমা জান্নাত ফিমা, ঠিক বুঝেছো ভাইয়া। প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও। মাসুদ রানা লিখেছো A। হ্যাঁ আব্দুল্লাহ বাতিন ক্লিয়ার হবে ভাই, থ্যাংক ইউ। ফাহাদোসি কি লিখছো ভাই, যদি 5টা অরবিটাল যুক্ত থাকে তাহলে কি হবে ভাইয়া? 5টা অরবিটাল যুক্ত থাকে, আমি কথার অর্থ বুঝতে পারিনি ভাইয়া। রামিসা আঞ্জুম A, এই যে এরকম ভাইয়া, আমি যেটা বুঝাবো সেটা নিয়ে কথা বলবা, যেটা প্রবলেম তবে গ্রুপে পোস্ট দিবা, সেটা নিয়ে আমরা ক্লাস করব, সেটা নিয়ে আলোচনা করব, তাহলে ক্লাসগুলো তোমরা বুঝতে পারবা। আর কমেন্টে যদি আজে বাজে কথা লিখো, বিক্ষিপ্তভাবে যদি কথা বলো, তাহলে ক্লাসগুলো তোমরা করতে বুঝতে পারবা না।
রামিসা আঞ্জুম এ, কামরুন্নেসা কান্তা এ, নাফিজ আল ফাতিন এ, ডলি লিখেছো আটকায়নি তো, এই যে ভাই নিজেদের মধ্যে কথা বলো কেন। আব্দুল আল বাতিন একটাই, তাসমিয়া রিদা এ, জসিম উদ্দিন লিখছো ডি, মানে কোনো মুক্তজোর ইলেকট্রন নেই। আচ্ছা, জুথি এ, নিলয় কুমার তনি এ, PM শ্রিয়া এ, সৌরভ চৌধুরী এক জোড়া, আবার এক জোড়া বলেছ। আমি মুক্ত জোর কয়টা বলেছি? তাহলে একটা বলতে হবে। তোমরা বাংলা ভাষাটা কেন বুঝতে পারছো না ভাইয়া? মুক্ত জোর, জোর দুটা মিলে এক জোর। আমি জোর বলি তাহলে কয়টা, আর মুক্তে ইলেকট্রন কয়টা তাহলে বলতে এক জোড়া। রিক্তা সরকার এ, কাউসার মাহমুদ শিয়াব এ, ফারহানা আক্তার এ, মনিকা আলম ডি, স্মিতা মহুয়া এ, ফিমা এ, জারিন তাসনিম নাতাশা এ, শামসুজ্জাহ ইবনে আজিজ। নিঃসঙ্গ যৌগ কোন মুক্তজোর ইলেকট্রন নেই? কোনো মুক্তজোর ইলেকট্রন নেই। আচ্ছা দেখছি, জাকিয়া মেহরিন এ, দেওয়ান এ, রিয়াদ ভাই আমি সবার আগে অ্যান্সার দিয়েছি, আমার কমেন্টটা লেটে যায়। আচ্ছা রিয়াদ, কোনো অসুবিধা নেই ভাইয়া। রিফা এ, আব্দুল আল বাতিন, মনিকা, আচ্ছা কি লিখছো তোমরা এগুলো? শামসুজ্জাহ ইবনে আজিজ এ হবে ভাইয়া। সারোয়ার সাদাত এ, নাজিফ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভাইয়া মুক্ত ইলেকট্রন এক তো মূলতে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা কি ইলেকট্রন থাকবে? মুক্ত ইলেকট্রন একটা অনেক সময় থাকে, অনেক অণুতেও একটা ইলেকট্রনের মুক্ত থাকে, ওটাকে আমরা আনপেয়ার মানে অযুগ্ম ইলেকট্রন বলে থাকি। তাহলে এখানে আমরা একটু বের করে দেখি। এক্স সমান হাফ, কেন্দ্র মৌল সালফারের বস্তু স্তর ইলেকট্রন আছে 6টা, একযোজী পরমাণু 4টা, তাহলে 6 4 10, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। তার মানে সংকরণ হচ্ছে sp3d। তাহলে যেহেতু x এর মান 5, তাহলে কেন্দ্র পরমাণুর সাথে 5টা পরমাণু থাকা উচিত। আছে কয়টা? 4টা, তার মানে একটা কম আছে। তার মানে একটা কম আছে মানে একটা মুক্ত জোর ইলেকট্রন আছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন হচ্ছে 2টা, আরো মুক্ত জোর একটা ইলেকট্রন আছে, অর্থাৎ যেটা বন্ধনের অংশ নেয় না। অ্যান্সার হচ্ছে এ। তোমরা আমাকে একটু বলো ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া। আমরা আরো দু একটা উদাহরণ দিব। এবার আমি অপশন লিখতেছি না, তোমরা যৌগ দেখেই বলবা যে এটার মুক্তজোর ইলেকট্রন কয়টা আছে। তোমরা আমাকে একটু বলো, ICl2- এই আয়নটার কেন্দ্র মৌলে মুক্তজোর ইলেকট্রন কয়টা আছে প্লিজ একটু জানাও। এইটার মুক্তজোর ইলেকট্রন কয়টা আছে আমাকে প্লিজ একটু জানাও। এইটার মুক্তজোর ইলেকট্রন কয়টা আছে? ICl2-। শোনো, তোমরা কেবল শিখছো ভাইয়া, তো এখন তো মাঝে মধ্যে একটু প্রবলেম হবেই। তুমি কেবল শিখছো, এখন কি মনে করছো যে একদম 100% ক্লিয়ার? একটু টাইম দিতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্রশ্ন দেখতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। কামরুন্নেসা কান্তা 3টা, রিস্তা মজুমদার ক্লিয়ার ভাই থ্যাংক ইউ, নাফিজুল আজিজ 3, নাজমুন নাহার 3, আব্দুল্লাহ বাতিন 3টি, নিলয় কুমার তন্নি 3টি, তৌফিক ওমর নাফিস 3টি, সারোয়ার সাদা 3টি। আচ্ছা হাসনা হেনা, আচ্ছা ভাই আমার কমেন্ট কি দেখা যায় না নাকি অন্য কোনো প্রবলেম হয়? আমার কমেন্ট পড়েন না আপনি নাকি অন্য কোনো কারণ? ভাই অন্য কোনো কারণ নাই ভাইয়া, তুমি কি কমেন্ট করছো আগে আমি দেখি নাই, তোমার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। ওকে, আচ্ছা শামসুদ্দিন 3টি, আয়েশা সিদ্দিকা 3টি, মাসুদ রানা 3টি, মনিকা আলম 3টি, থ্যাংক ইউ। জারিন তাসনিম নাতাশা লিখেছো 2টি, রিক্তা সরকার 3টি, মাইশা ইসলাম 3টি, অনন্যা 3টি। আচ্ছা থ্যাংক ইউ, 3টি তাই না? তাহলে কেমনে 3টা হচ্ছে একটু দেখি, তাহলে কেমনে 3টা হচ্ছে দেখটু। X = আয়োডিন সূত্রের হাফ, আয়োডিন কেন্দ্র মৌল 7টা আছে, তার সাথে একযোজী পরমাণু ক্লোরিন কয়টা যুক্ত? 2টা, আর একটা অ্যানায়ন আছে, অ্যানায়ন যোগ করতে হবে। তাহলে 7 2 9 1 10, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তার মানে x এর মান আমার এখানে 5 বের হয়েছে। অতএব কেন্দ্র মৌলের সাথে 5টা পরমাণু যুক্ত থাকা উচিত।
কিন্তু যুক্ত আছে দুইটা, তার মানে ICl2 মাইনাস, এই আয়নে মুক্ত জোড় ইলেকট্রন আছে তিনটি। ক্লিয়ার কি? ক্লিয়ার কিনা বলো একটু। এই যে মুক্ত জোড় ইলেকট্রন এখানে তিনটা আছে, সবাই ক্লিয়ার কিনা বলো ভাই একটু প্লিজ। একটু তোমরা কমেন্টে জানাও যে এখন ক্লিয়ার কিনা। তোমাদের কনসেপ্ট বুকে যতগুলো অণু বা আয়ন দেওয়া আছে যে কোনোটার মুক্ত জোড় ইলেকট্রন তোমরা বের করতে পারবা কিনা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও যে জি ভাইয়া মোটামুটি যে কোনো যৌগ যদি দেয় বা আয়ন যদি আমাদের দেয় তাহলে আমরা এইভাবে মুক্ত জোড় ইলেকট্রনটা বের করতে পারবো। ওকে, আর তোমাদের বইয়ে যে সূত্রটা আমি দিয়েছি সেই সূত্রটাও দেখাই দিচ্ছি, টেনশন নাই। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছো। নাফিজাল ফাতিন ক্লিয়ার, তানিয়া খাতুন ক্লিয়ার, রিয়াদ ক্লিয়ার, আবু রায়হান ক্লিয়ার, সাদমান মাহিন ক্লিয়ার, রাফিউল ইসলাম অভি ক্লিয়ার, নিলয় কুমার তনি ক্লিয়ার, হাসনা হেনা জি ভাইয়া ক্লিয়ার, আফরোজ মোস্তারি ক্লিয়ার, রুবেল হক এ আডি থেকে ক্লিয়ার, তৌসিফ আহমেদ রাফিদ ক্লিয়ার, সাদিকুল ইসলাম, রিক্তা সরকার, তারেক রহমান, আব্দুল্লাল বাতিন, আয়শা সিদ্দিকা, রিয়াদ, রাফিউল বাশার, আসমাউল হোসেন, ফারানা আক্তার, স্মিতা মোয়া, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। এখন ধরো তোমরা কোন একটা উদাহরণ দেখতে গিয়ে পারছো না, ভুল হচ্ছে, আমার তোমরা গ্রুপে পোস্ট দিবা, আমি সেগুলা লিখে নিব, অ্যাপ্রুভ নাও করতে পারি, অ্যাপ্রুভ করতেও পারি, কিন্তু আমি খাতায় লিখে নিলাম, পরের দিন ক্লাসে এসে ওগুলি আমি সলভ করবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমরা কি এভাবে বলতে পারি না যে যদি কোনো যৌগের সংকরণ sp3 হয়, যদি কোনো যৌগের সংকরণ sp3 হয় এবং সেটার কেন্দ্র মৌলে যদি কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকে, যদি sp3 সংকরণ হয় এবং তার যদি কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকে, যদি সংকরণ হয় sp3 এবং সেই যৌগের যদি কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকে তাহলে সেটা সাধারণ সংকেত হবে ab4। এটা হলো কেন্দ্রীয় পরমাণু আর বিটা হলো তার সাথে যুক্ত পরমাণু। এটা হলো কেন্দ্রীয় পরমাণু, এটা হলো কেন্দ্রীয় পরমাণু, এটা হলো কেন্দ্রীয় পরমাণু, আর বিটা হলো তার সাথে যুক্ত যে কোনো পরমাণু, যুক্ত যে কোনো পরমাণু। বলো এটা আমরা বলতে পারি কিনা? যেমন উদাহরণ দেখতে পারি NH4, দেখো এখানে কেন্দ্র মৌল মানে A আর B মান হচ্ছে তার সাথে যুক্ত পরমাণু করা 4টা, তার মানে sp3 সংকরণ মানে x এর মান হচ্ছে 4, কেন্দ্র মৌলের সাথে 4টা পরমাণুই যুক্ত আছে, তার মানে এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। বা মিথেন, এই যে কেন্দ্র মৌলের সাথে 4টা পরমাণু যুক্ত, বা POCl3, এই যে কেন্দ্র মৌল তার সাথে 3 একে 4, 4টা পরমাণু যুক্ত। ঠিক কিনা বলো তো ভাই একটু? ক্রিটিক্যাল টপিক চলছে তো এই কারণে। হ্যাঁ, বি দ্বিযোজী একযোজী যাই হোক না কেন, দ্বিযোজী একযোজী যাই হোক না কেন, জাস্ট এর সাথে যুক্ত পরমাণু সংখ্যা সেটা যেই যোজী হোক না কেন, ওটা ইনফিনিটি যোজী হোক, কোনো অসুবিধা নাই। ওকে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই মোটামুটি বুঝতে পেরেছ। তাহলে বলো তো, যদি sp3 সংকরণ হয় এবং একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকলে, sp3 যদি সংকরণ হয় এবং একটি যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে সাধারণ সংকেতটা এরকম হবে কিনা? ab3, অর্থাৎ sp3 এর কয়টা আছে? 4টা, p3টা, s একটা, তাহলে কেন্দ্র মৌলের সাথে 4টা থাকা উচিত, কিন্তু একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে সাধারণ সংকেত হবে ab3 আর l মানে বোঝানো হচ্ছে লন পেয়ার ইলেকট্রন একটা, মানে মুক্ত জোড় ইলেকট্রন একটা, যেমন অ্যামোনিয়া। এই যে দেখো কেন্দ্র মৌল এখানে A, তার সাথে হাইড্রোজেন B মানে 3টা হাইড্রোজেন আর একটা লন পেয়ার, এই যে লন L2 না কিন্তু L একটা মানে লন পেয়ার একটা,
মানে মুক্ত জোর হচ্ছে একটা, এইটা হবে। ইনশিরা ইসলাম ঠিকই লিখেছো ভাইয়া, AB3 হবে, কিন্তু AB3 এর সাথে একটু এল, একটা লন পেয়ার ইলেকট্রন দেওয়ার জন্য আমরা এলটা দিয়েছি আর কি। ওকে, ওকে, কি ক্লিয়ার কি ভাইয়া তোমরা? এটা তাহলে মাথায় থাকে যেন sp3 যদি সংকর একটু দেখি মনে ঠিক আছে, আটকে গেল এই যে, এই তো ঠিক আছে বাবা, ঠিক আছে, এই যে কি হলো লিখছে যে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? নেটের একটু প্রবলেম ছিল ভাই, এখন ঠিক আছে না বলো দেখি একটু, এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? নেটের একটু প্রবলেম। ওকে, আর আবার একটু আমারও ডিস্টার্ব হচ্ছিল এখন নেটে। কি কি খাবে? যাও। তাহলে sp3 যদি সংকরণ হয় আর মুক্তজোর ইলেকট্রন যদি sp3 যদি সংকরণ হয়, মুক্তজোর ইলেকট্রন যদি ভাইয়া দুইটা থাকে, sp3 সংকরণ দুইটি মুক্তজোর ইলেকট্রন, দুইটি মুক্তজোর ইলেকট্রন, তাহলে তার সাধারণ সংকেতগুলো কেমন হবে? তাহলে এ দুইটা মুক্তজোর মানে দুটা বাদ, তাহলে ab2 আর লন পেয়ার দুইটা l2, এইটাই হবে তার সাধারণ সংকেত। ক্লিয়ার কি? আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা অ্যান্সার দিবা, একটা এমসিকিউর উত্তর দিবা। sp3d2 sp3d2 যদি sp3d2 সংকরণ বিশিষ্ট sp3d2 সংকরণ বিশিষ্ট কোন যৌগে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকলে তার সাধারণ সংকেত হবে, তার সাধারণ সংকেত হবে এ নাম্বার অপশন AB5L, বি নাম্বার AB4L2, সি নাম্বার AB6, ডি নাম্বার কোনটিই না। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাইয়া। আচ্ছা, আমি তো লিখার আগেই তোমরা লিখে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। নিলয় কুমার তোমরা AB4L2, মোহাম্মদ মাহিন লন পেয়ারটা একটু দেখাই দিও ভাইয়া। ফারহানা আক্তার, মারুফুর নবী, নাফিজুল আজিজ, ইসরাজান মুক্তি, তৌসিফ আহমেদ, রাফিদ, তৌফিক ওমর নাফিস। তোমার ঠিক হয়নি ভাইয়া, কারণ নাফিস খেয়াল করো এখানে 6টা এক্স এর মান হচ্ছে 6, তার মানে যোগফল 6 হতে হবে, 5 থেকে 6, 4 2 6, এখানেও 6, সবগুলাই 6 আছে, কিন্তু যেহেতু মুক্তজোড় ইলেকট্রন থাকবে দুইটা, তাহলে সাধারণ সংকেত হবে AB4L2। নাফিস ঠিক করে নিও ভাইয়া। আচ্ছা, মাসুদ রানা লিখছো আমি বুঝতে পারলাম না, এই যে ভাইয়া sp3d2, তাহলে sp3d2 তার মানে x এর মান কত হবে? এখানে 6, sp3 যে 3 4 5 থেকে 6, সংকরতর অরবিটাল 6টা, তাহলে x এর মান 6 বের হবে। তাহলে কেন্দ্র মৌলের সাথে যদি 6টা পরমাণু যুক্ত থাকতো, তাহলে আমরা বুঝতাম কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। যেহেতু দুটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে 4টা পরমাণু যুক্ত থাকবে, এটাই হচ্ছে সাধারণ সংকেত। আর L2 দিয়েছি কারণ লন পেয়ার ইলেকট্রন দুইটা হবে। হ্যাঁ ভাই, আর একটু ভাই হয়ে গেছে এদের, আর শেষের দিকে ক্লাস। মাসুদ রানা একটু বলো তো ভাই বুঝতে পারছো কিনা? দিদারুল ইসলাম বলো তো বুঝতে পারছো কিনা? নিলয় সরকার লিখছো আমার কমেন্ট। আচ্ছা ভাই প্লিজ একটু কমেন্ট নিয়ে ঝগড়া না করে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো ভাইয়া।
মাসুদ রানাকে বলছি, বুঝতে পারো না, একটু বলো তো। দিদারুল ইসলাম বলো তো ভাইয়া, তোমরা বুঝতে পেরেছো কিনা এখন? হ্যাঁ মাসুদ লিখছো, বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখো খুব সহজেই এই সূত্র দিয়ে বের করে ফেললাম যে কোন যৌগের কেন্দ্রীয় মৌলে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এইবার তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে ভাইয়া, এখন তোমাদের আজকে যেটা হোমওয়ার্ক, রুমে গিয়ে এই যে পেজ নাম্বার 285 এবং পেজ নাম্বার হচ্ছে 286, এই দুইটা পেজে প্রথম কাজটা হবে তোমাদের সংকরণ, এক্স এর মান বের করে যে সংকরণ বের করলা সেটা বের করবা। এরপর আমি যে টেকনিক শিখালাম সেই টেকনিক দিয়ে মুক্ত জোড় ইলেকট্রন বের করবা, যে কোনটার মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, এইটা ধরো তোমরা বের করা শিখে গেলা। এইবার তোমরা মনে রাখতে হবে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তার জ্যামিতিক গঠন কেমন হবে, এইটা ভাইয়া তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেইটা হচ্ছে, যেমন আমরা জানি sp3d যদি সংকরণ হয় তার জ্যামিতিক গঠন হবে ট্রাইগোনাল বাই পিরামিডাল, অর্থাৎ ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। যদি একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যেমন মনে করো PCl5, এটার কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে ট্রাইগোনাল বাই পিরামিডাল। যদি একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তার জ্যামিতিক গঠন হবে বিকৃত চতুস্তলকীয়, যেমন SF4। যদি দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে টি আকৃতি। যদি তিনটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে সরলরৈখিক। এবং এই স্ট্রাকচারগুলো আঁকায় তোমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো ভাইয়া PCl5, যেহেতু তোমরা দ্বিমাত্রিক তলে এগুলো আঁকছ, এইটার সংকরণ হলো sp3d এবং বুঝতেই পারছো sp3d এবং বুঝতেই পারছো যে কেন্দ্র মৌলের সাথে 5টা পরমাণু যুক্ত আছে, অর্থাৎ এটার কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। এবং এর স্ট্রাকচারটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচারটা কেমন, এই যে এ দেখো ভাই, এগুলো একটু তোমাদেরকে আঁকায় প্র্যাকটিস করে রাখতে হবে ভাই। এই যে একটা বি, এই যে একটা বি, এ একটা বি। এবার জাস্ট এই যে এগুলা তোমরা যোগ করে দাও তাহলে হয়ে যাবে। PCl5 বলেছে তো, তাহলে এর জায়গায় দিয়ে দাও P, তারপর Cl হয়ে গেল। কেউ যদি এই যোগগুলা করতে নাও চাও কোনো অসুবিধা নাই ভাই, কোনো অসুবিধা নাই, যোগ না করে দিলেও কোনো অসুবিধা নাই। তারপর ধরো তোমাদেরকে বলা হলো ClF3, তাহলে ক্লোরিনের এরও সংকরণ sp3d। বুঝতে পারছো কেন্দ্র মৌলের সাথে 5টা পরমাণু যুক্ত থাকা উচিত, যুক্ত আছে কয়টা, 3টা, তাহলে আরো 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে sp3d যদি সংকরণ হয় আর মুক্ত জোড় ইলেকট্রন যদি 2টা থাকে তাহলে সেটার জ্যামিতিক গঠনটা আসলে কেমন হবে সেইটা আঁকায় একটু প্র্যাকটিস করতে হবে। সেটার জ্যামিতিক গঠনটা হবে মনে করো টি আকৃতি। তাহলে টিটা কেমন, তোমাদের বইয়ে হয়তো এভাবে দেওয়া আছে, বইয়ে দেখো Cl, এটা কেন্দ্রীয়, এই যে F, এই যে টি, তাই না? তোমরা চাইলে ঘুরাই দিতে পারো, এইভাবে আঁকালেও কোনো সমস্যা নাই। F, এই দেখো টি আকৃতি হয়ে গেল, এইভাবে আঁকালেও সমস্যা নাই। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। উজ্জ্বল ভাই, ওনা পাইছি, ঠিক আছে, ওই যে PDF করা ছিল তো এই জন্য পেয়েছি। না না কোনো প্রবলেম নাই, না অসুবিধা নেই ভাই। একটু দেখাচ্ছি ভাইয়া তোমাদের, তাহলে বিষয়টা তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবা, একদম টেনশন নাই। হ্যাঁ পিকচারগুলো 3D, কিন্তু তোমরা তো ভাই 3D আঁকাতে পারবা না, বুঝছো? তোমরা তো খাতায় আঁকাবা, তোমরা 2D তে আঁকাতে হবে।
এই যে পেয়ে গেছি আমরা। এই যে দেখো, যেমন দেখো তোমরা একটু ভাইয়া, এই যে দেখো, দেখা যায় তো এটা? হ্যাঁ দেখা যায়, খেয়াল করো ভাই একটু। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া দেখতে পাচ্ছ নিশ্চয়? এটার সংকরণ হলো কি sp3 এবং একটা মুক্ত জরুরি ইলেকট্রন থাকে। তার জ্যামিতিক গঠনটা কেমন হবে? পিরামিডীয়। তাহলে এর জায়গায় তুমি দিলা n, তারপরে এখানে কত? এই যে H, তুমি যদি এভাবেই রেখে দাও, যদি এগুলো যোগ নাও করে দাও কোনো অসুবিধা নেই ভাই, তাও হবে, কোনো অসুবিধা নাই। তোমাকে এবার যোগ করে দিতে হবে এমন কোনো কথা নাই। যেমন এটা পানি কৌণিক, এই যে অক্সিজেন দিলা, হাইড্রোজেন দিলা, হাইড্রোজেন দিলা, হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ওকে, ওকে, দেখা যায় তো না এখন? হ্যাঁ আচ্ছা, প্লিজ দেখো ভাই একটু দেখো। ওকে, এই যে ভাই দেখো প্লিজ, এই যে ধরো SF4, এটা বুয়েটে দিয়েছিল, এইটার সংকরণ মা বের করে দেখলাম কি সংকরণ? sp3 লিখা আছে না? sp3, আচ্ছা বের করতে পারবো আমরা, লিখা আছে sp3d। তাহলে কেন্দ্র মৌলের সাথে থাকা উচিত 5টা, কিন্তু আছে কটা? 4টা। তাহলে কি হয়? লেখা আছে সিস বা সহজ বলি আমরা, অথবা বিকৃত চতুস্থলকীয়। তাহলে বিকৃত চতুস্থলকীয় দেখতে কেমন? তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এর জায়গায় জাস্ট কি দিবা তোমরা? S, এখানে একটা F, এখানে একটা F, এখানে একটা F, এখানে একটা F, হয়ে গেল। জাস্ট এগুলো হচ্ছে সাধারণ সংকেত। তুমি ওই জায়গাগুলোতে কেন্দ্র মৌলের জায়গায়, এর জায়গায় কেন্দ্র মৌল দিবা, আর বি এর জায়গাগুলোতে দিবা বাকি পরমাণুগুলো, তাহলে তোমাদের স্ট্রাকচারগুলো হয়ে যাবে। কি ক্লিয়ার কি ভাই? তাহলে আজকে তোমাদের হোমওয়ার্কটা হলো, আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই জিনিসটাই, জাস্ট এই ছকটাই 285 সেই ছকটা আছে, সেই ছকটার সংকরণ বের করবা। সংকরণ বের করার পর তার কেন্দ্র মৌলে মুক্ত জরুরি ইলেকট্রন কয়টা আছে বের করবা। এরপর একটু মনে রাখবা তোমরা যে কেমন সংকরণ হলে মুক্ত জরুরি ইলেকট্রন কয়টা থাকে, তার জ্যামিতিক গঠনগুলো কেমন হবে, এবং সেই গঠনগুলো আঁকা আঁকা প্র্যাকটিস করবা। যে গঠনে যেটার মুক্ত জরুরি ইলেকট্রন বের করতে প্রবলেম হবে সেগুলো অবশ্যই গ্রুপে পোস্ট দিবা। আগামী ক্লাসে সেগুলো আমি তোমাদেরকে সলভ দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।